ছুটির দিনে সকালে উঠে 3টে বেডরুমে বেড কভার পাল্টে ব্রেকফাস্ট লাঞ্চ সবটা একা হাতে রেডি করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল উঠেই প্রথমে এই যে ফুল তুলে নিচ্ছি। ছুটির দিন তো একটু দেরি করে উঠেছি, তো ভাবলাম সকালবেলা উঠে ফুল তুলে নিই। দেখো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, বেশ হালকা পাতলা রোদও উঠেছে। আর হচ্ছে আমি কিন্তু সকালবেলা উঠে বাসি কাপড় পাল্টেই তবেই কিন্তু কাজকর্ম করা শুরু করেছি। আর তার মধ্যে হচ্ছে আমাদের এখানে তো দুদিন আগে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে মাটিটা এখনও ভেজাই আছে, স্যাঁতস্যাঁতে আছে। পাটা যখন হাঁটছি না, একদম মনে হচ্ছে পাটা বসে যাচ্ছে। বেশ অনেক বৃষ্টি, ঝড় বৃষ্টি বেশ অনেক রাত্রেবেলা করে যা হলো না, একদম ভয় পেয়ে গিয়েছিলাম, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এদিকে সকাল সকাল উঠে ফুল তুলে নিচ্ছি। এদিকে হচ্ছে এই যে একটা হচ্ছে সাদা জবা গাছের ডালটা একদমই ভেঙে গেছে মাঝখান থেকে, তো সেটাই আমি বাবানিপাকে বলছিলাম তুলে নিতে। তো সাদা জবা যেহেতু সকালবেলা করে ফুটে না ফুল, ও ফুটতে ফুটতে 8:30 9টা মানে 8:30 বা 9টা বাজলে তবেই সাদা জবাগুলো ফোটে, অন্যগুলো সব ফোটে সকালবেলা তুলে রাখলে কুড়ি হয়েই থাকে। অবশ্য আবার কুড়িগুলো ঠাকুরের কাছে রেখে দিলে তখন যখন টাইম হয়ে যাবে 8:30 9টা বেজে যাবে, তখন আবার একা একাই ফুলগুলো কিন্তু ফুটে যায়। সব ফুলগুলোই ফোটে, শুধু সাদা জবাটা না এরকম যে ফুটতে যায় না। তো সেই কারণে হচ্ছে এগুলো তুলতে হয়। এই যে ফোটা ফুলগুলো দেখছো সাদা জবা, এগুলো কিন্তু সব কালকে ফুটেছে, ওপরের দিকে ছিল, সেগুলো তোলা হয়নি সেই কারণে। তো ওই সকাল সকাল ফুটে না, তো দেরি করেই ফোটে সেই কারণে। তো যাই হোক, ফুলগুলো তুলে নিয়ে আসলাম, এসে তারপরে এখন এই যে শুরু করলাম সংসারের কাজকর্মগুলো। পর্দাগুলো ভালো করে খুলে দিচ্ছি। তো যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, তো সবাই ঘুম থেকে উঠে পড়েছে। বাবানও উঠে পড়েছে, বাবানের পাপা, আমরা তিনজনে মিলে একসাথে উঠেছি। আজকে ছুটির দিন একটু দেরি করে উঠেছি, উঠেই কাজকর্মগুলো শুরু করব এখন। তো আজকে হচ্ছে বেড কভারগুলো পাল্টে নেব, বিছানার 3টে বেড কভারই আজকে পাল্টে নেব, নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। তো এখন বেড কভারগুলো বের করে নিচ্ছি। তো পুরোনোগুলোই বিছাবো, নতুন যে বেড কভারগুলো কেনা হয়েছিল সেগুলো এখন আর বিছাবো না, রেখেই দিয়েছি। নিচের একদম দুটো, ওটা তো নতুন, এখনও পর্যন্ত বিছানো হয়নি। আর যেটা এখানে বিছানো আছে এটাও তো নতুন, 3টে একসাথেই নেওয়া হয়েছিল, এটাই শুধুমাত্র বিছানো হয়েছে। তো হচ্ছে বিছানার চাদরগুলো পাল্টাবো, তো ভাবলাম তাহলে খাটটা একটু মুছেই নিই, কারণ স্টিলের জিনিস তো ধুলো পড়ে প্রচুর, আর ধুলোগুলো পড়ে পড়ে বোঝাও যায় যে ধুলো পড়েছে খুবই, কাছ থেকে ভালো বোঝা যায়। তো সেই কারণে ভাবলাম খাটটা মুছে নিই, তো পরিষ্কার থাকবে, ভালো লাগবে দেখতে। এই খাটটা বেশ ভালোই, খুব একটা সময় লাগে না মুছতে, তাড়াতাড়ি ফাঁকা ফাঁকা ডিজাইনগুলো আছে, তাড়াতাড়ি মুছে ফেলা যায়। আর এই ডিজাইনের ওপরগুলো দিয়ে একদম পুরো ধুলোগুলো জমে থাকে, ধুলোগুলো জমে একদম পুরো সাদা হয়ে থাকে, তো দেখতে খুবই খারাপ লাগে। তো সেই কারণে মুছে নিলাম একবারে, মুছে নিয়ে তারপরে বেড কভারগুলো পাল্টাবো। এই ঘরটা পাল্টাবো আমাদের ঘরে, তারপরে ছোটো ঘরের বেড কভারটা, ঘরটা একটু ছোটো, তো সেই জন্য ওই ঘরটাকে সবসময় ছোটো ঘরই আমি বলি, তাহলে চিনতে সুবিধা হয়। কোনো জিনিস ওই ঘরে থাকলে যদি বলি ওই ঘরে আছে, তো অসুবিধা হয়, তখন ওই ছোটো ঘরের কথা বলি। এভাবে এক একটা ঘরের এক একটা নাম দেওয়া হয়েছে, তো সেই কারণে সুবিধা হয়। এই ঘরে তো টিভির ঘর বলা হয় এটা, এই ঘরে যেহেতু টিভি আছে, তো সেই জন্য বলি টিভির ঘর এটা। আর আমাদের বেডরুমটা তো বলাই হয় নিজের ঘর। তো এরকমভাবে এক একটা ঘরের এক একটা নাম, ধরো কোনো জিনিস আছে বাবানকে আনতে বলি, তো সেই জন্য এইভাবে বললে ওর সুবিধা হয় বুঝতে। তো সেই কারণে এভাবে নাম ধরেই ডাকা হয় এক একটা ঘরের। তো যাই হোক, এই বেড কভারটা বিছালাম এটাতে, তো বাবান তো বলছে কেন পুরনো বেড কভার বিছালো, ওর যেহেতু নিজেই ধরে নিয়েছে এটা বাবানের ঘর, ওর খুব পছন্দ এই ঘরটা। তো সেই কারণে এটা তো বলছে যে ওর নতুন বেড কভারগুলো কেন বিছালাম না, পুরাতনগুলো কেন বিছালাম। তো ভাবলাম থাক, নতুনগুলো এগুলো তো নষ্ট হয়নি, এখনও পর্যন্ত ভালো আছে, তো এগুলোই বিছিয়ে রাখি, নতুনগুলো ধরাই আছে থাক। অনেক সময় নতুন বাড়িতে লোকজন আসলে তখন বিছানো যাবে, তো সেই কারণে নতুনগুলো আর বিছাচ্ছি না। অবশ্যই এটা আগের যেটা বিছানো ছিল ওটাও ধুয়ে একবারে তুলে রেখে দেবো, আপাতত এখন আর ওগুলো বিছাবো না। এই আগের যেগুলো আছে সেগুলোই বিছাবো মাঝে মধ্যে করে। তো যাই হোক, এদিকে চারিদিকটা ভালো করে ঠিক করে দিচ্ছি, আর সাইডে একটু ঝুলিয়ে রাখছি, তো দেখতে ভালো লাগবে সেই কারণে। তো এখন বালিশের কভারগুলো পাল্টে নিচ্ছি। তো বেড কভারগুলো পাল্টাবো আজকে, কিন্তু কেচে দেবো না আজকে, অন্য দিন কেচে দেবো। আজকে অতটা সময়ও নেই যে কাচবো, সেই কারণে, কারণ সকালবেলা উঠে এই কাজকর্মগুলো করতে করতে এত দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে অন্য কিছু করার আর সময় পাইনি। তো সেই কারণে অন্য কিছু আর করিনি, শুধুমাত্র এই ঘরের বেড কভারগুলো পাল্টে ভাবলাম কি রেখে দিই, কালকে কাচা যাবে। আজকে আর ইচ্ছেও করছিল না, আর আজকে জানো তো এত ঠান্ডা পড়েছে কি বলবো,
বৃষ্টির জন্য রাত্রেবেলা করে তো কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছি, তবুও এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে এখন কম্বলগুলোর দরকার। সব কম্বল, তারপরে হচ্ছে চাদর, তো সব সোয়েটার সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখন তো সব বস্তার মধ্যে ভরা আছে। এদিকে বাবানের লাগছে ঠান্ডা, তো ওকে হচ্ছে আমি একটা ফুলাতা জামা বের করে দিলাম, তো বললাম যে পরিয়ে দিচ্ছি ঠান্ডার মধ্যে। তো বলছে মামা এবার আমার ঠান্ডা লাগছে না। সকালবেলা উঠে বলছে আমার ঠান্ডা লাগছে। আমারও তো কালকে তো আমি সেই চাদরগুলো দুই একটা বাইরে রেখেছিলাম, আমি কখনো বৃষ্টির সময় ঠান্ডা ঠান্ডা লাগতে পারে, ভাগ্যিস আমি বাইরে রেখেছিলাম, কারণ পাতলা দুটো চাদর, বাবানের পরে একটা ইনার, বাবানের ফুলহাতা জামাগুলো, এগুলো সব বাইরে রেখে দিয়েছি। বাইরে বলতে হলে এক জায়গায় গুছিয়ে রেখেছিলাম, মানে শোকেসের মধ্যে, যাতে হচ্ছে সুবিধা হয়, কারণ আমার সোয়েটারগুলো তো আর শোকেসে আলমারিতে রাখতে পারি না, জায়গায় হয় না, তো সেই জন্য বস্তায় ভরে সব বাঙ্কারে তুলে রাখতে হয় আমার প্রতিবারই ঠান্ডার সময়, এরকমই করি। তো সেই কারণে হচ্ছে দুই একটা চাদর বাইরে রাখি যদি কখনো প্রয়োজন পড়ে। ভাগ্যিস বাইরে রেখেছিলাম, মানে আলমারিতে রেখেছিলাম। তো কালকে তো সেই বাবানের ব্যাপারে একটা চাদর বের করে দিয়েছি, আমি একটা চাদর গায়ে দিয়েছি, বাবানকে ফুলাতা জামাগুলো পরিয়ে রেখেছি। এত ঠান্ডা পড়েছে কি বলবো, প্রচুর ঠান্ডা পড়েছে, মানে মনে হচ্ছে একদম শীতের দিন ঘুরে ফিরে শীতের দিন চলে আসলে। রাত্রেবেলা তো মনে হচ্ছে কম্বল গায়ে দিলে ভালো হতো, কাঁথাগুলো গায়ে দিয়ে শুয়ে আছি, একদমই ঠান্ডা কমছে না। তো এই ঘরের খাটটাও আমি মুছে নিলাম, যেহেতু বেড কভারটা পাল্টাবো। ঘরের আর কিছু ফার্নিচার পরিষ্কার করব না আজকে, শুধুমাত্র হচ্ছে খাটটা পরিষ্কার করব আর হচ্ছে বেড কভারগুলো পাল্টে নেব। তো এটাও তুলে নিলাম। তো একটা বেড কভার আজকে আর কাচবো না, তিনটা একবারে কালকে কেচে নেব, সবগুলোই হচ্ছে রেখে দেবো। তো যাই হোক, এদিকে আমি বেড কভারটা ভালো করে বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নিয়ে এটাই এই ঘরে ভালো লাগে দেখতে, তো সেই কারণে এই বেড কভারটা বিছালাম। এই বেড কভারটা না, আমি অন্য বেড কভারের তুলনায় এটা আমি খেয়াল করেছি, একদমই নোংরা হতে চায় না, মানে নোংরা হয় কি না বোঝাই যায় না যে বেড কভারটা নোংরা হয়েছে। অন্য বেড কভার 4-5 দিন হলেই বোঝা যায় যে ভালো লাগছে না, মানে নোংরা নোংরা মনে হচ্ছে, এখন পাল্টাতে হবে। এই বেড কভারটা মানে 10 দিন 15 দিন রেখে দিলে তারপরেও মনে হয় না যে আমি বেড কভারটা নোংরা হয়েছে, আমাকে পাল্টাতে হবে, এরকম মনে হয় না। মানে নোংরা হলেও বোঝা যায় না, এই বেড কভারটা খুবই ভালো। তো সেই কারণে ভালো মেয়েটাই বিছাই, যেহেতু এই ঘরে সবসময় আমার বেশি থাকা হয়, সেই কারণে। তো ওই যে চারদিকটা ভালো করে গুঁজে দিচ্ছি, তাহলে মানে টান টান থাকবে। আমার বিছানার চাদর একটু টান টান না হলে ভালো লাগে না, যেটা আমি সব সময় করে থাকি, টান টান করে রাখি, কারণ ওরা যদি বাড়িতে থাকে তখন আর হয়ে ওঠে না। বাবান এবং স্কুলে গেলে তখন বেশ গোছানো থাকে, ওরা সকালবেলা করে একবার গোছায়, ওরা স্কুলে বেরোলে তো আরেকবার করে বিছানার চাদরগুলো টান টান রাখতে হয়, প্রচুর অগোছালো করে। যেহেতু আজকে ছুটির দিন, দুজনেই বাড়িতে থাকবে, তো সেই কারণে একটু অগোছালো হবে, পরে আবার ধীরে সুস্থে পরে সব কিছু গুছিয়ে নেব। তো এদিকটা আমার সবটা গুছিয়ে নিলাম, এখন চলে এসেছি গোছাতে। এই যে চাদরগুলো গায়ে দেওয়া হয়েছিল বিছানার উপরেই ছিল, কারণ রাত পর্যন্ত গায়ে দেওয়া ছিল। তো সকালবেলা আপাতত ঠান্ডা লাগছে, কিন্তু চাদরটা গায়ে দিলাম না, আপাতত অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু কালকে প্রচুর ঠান্ডা লাগছিল, আজকে একটু হলেও কম আছে। আর হালকা পাতলা রৌদ্র উঠেছে, কালকে তো একদমই রৌদ্র ওঠেনি, পুরো সারাটা দিন একদম হাওয়া দিয়েছিল আর ঠান্ডা ছিল। তো আজকে আবার সকাল সকালে বেশ ভালো পরিষ্কার হয়েছে আর রোদটা উঠেছে, ভালো লাগছে। তো আজকে তবুও মানে রোদ দেখেও জামা কাপড় আমি কাচলাম না। তো যাই হোক, এদিকে কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে আজকে সকাল সকাল আর স্নান করব না, পরে আমি স্নান করব, শুধুমাত্র সব কিছু ফুল তুলে রেখে দিলাম, পরে দুপুরে রান্নাবাড়ি শেষ করে তারপরে স্নান করব। তো চলো, কিছু দিদিভাইদের কমেন্ট পড়িনি। বিথিকা সরকার দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা কেমন আছো তুমি, তোমার পুজো করা দেখে মনটা অনেক শান্ত হয়ে যায়। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। প্রণয় ব্লগ থেকে বলেছে, খুব ভালো লাগলো দিদি, তোমার ভিডিও খুব সুন্দর, সংসারের কাজ করে পরিষ্কার করো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি সকাল সকালে, তারপরে হচ্ছে এখন আমি বাবানকে এই যে সকালবেলা করে যে ড্রাই ফ্রুটসগুলো দিই সেগুলো দিচ্ছি, আর ডিমটা বাবানের পাপাই ছিলে দিল, বাবানের পাপার জন্য ডিম সেদ্ধ দেওয়া হয়েছে, ওই খাচ্ছে, সেই জন্য দুটো একসাথেই ছিলেছে, ওরটা হচ্ছে ওই খেলো আর আমি হচ্ছে খাচ্ছি। আর এই যে বাবানের বাবার ডিম সেদ্ধ আমার ভালো লাগে না, প্রচুর গন্ধ লাগে, মানে কেমন একটা আস্তে গন্ধ ডিম থেকে হয় না, তো সেটা আমার ভালো লাগে না দেখে আমি ডিম সেদ্ধ খেতে চাই না। কিন্তু বাবানের বাবা জোর করে আমাকে প্রতিদিন খাওয়াবে ডিম সেদ্ধ, আমার একদমই ভালো লাগে না খেতে। তো বাবানের সাদা স্কুল ড্রেসটা ছিল, যেহেতু বাবানের দুটো কালারের স্কুল ড্রেস, স্কুলে লাগে, একটা সাদা আর একটা হচ্ছে প্রতিদিন যেটা পরে যায় নেভি ব্লু প্যান্ট, স্কাই ব্লু হচ্ছে শার্ট। আর এই সাদাটা হচ্ছে বাবানের মঙ্গলবার করে পিটি হয়, সেদিন পরে যেতে হয়, মানে এক একটা ক্লাসের এক এক দিন করে দিয়ে দিয়েছে, যাতে হচ্ছে ভালো হয়, সেই কারণে সব ক্লাসের কিন্তু একই দিনই পড়ে না, এক এক ক্লাসের এক এক দিন হচ্ছে পড়ে। তো ওর বাবানের মঙ্গলবার করে পড়ে,
তো সেই কারণে হচ্ছে সেটা শুধু একদিনই পড়ে যায়। তো যাই হোক গুছিয়ে রেখে দিলাম। তো চলে আসলাম এখন ছোটো ঘরের বেড কভারটাও পাল্টে নেবো আজকে। তো ওইদিকে বিছানার মধ্যে তো ল্যাপটপ সবসময় রাখে বাবানের পাপা, যেহেতু বাবানের জন্য কোশ্চিন করা থেকে শুরু করে অনেক কিছুই ল্যাপটপে প্রতিদিনই ওর প্রয়োজন পড়ে। তো সেই কারণে আর হচ্ছে টেবিলে গুছিয়ে রাখে না, বিছানার ওপরেই রেখে দেয়। আর আমিও টেবিলে রাখলেও বারবার বলে কেন রাখছো, একটু রেগে যায়। তো সেই কারণে আমি আর হচ্ছে বিছানায় রেখে দিই। বিছানায় এক সাইডেই থাকে, ওর সুবিধা মতো কাজ করে। সেই জন্য এ ঘরটা দিয়েছি, এ ঘরটা বেশি প্রয়োজন পড়ে না, যত ইচ্ছা অগোছালো করে রাখুক, খারাপ লাগবে না। তো সেই কারণে আগে তো ওই ঘরে টিভির ঘরটাতে সবসময় ল্যাপটপ থাকতো, এখন তো এই ছোটো ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি। কারণ এই ঘরটা সেরকম কেউ ঢুকেও না, আমাদেরও প্রয়োজন পড়ে না। এখন তো বাবানের পড়াশোনার জন্য সবসময় এই ঘরে বেশিরভাগ সময়টা অনেকক্ষণ থাকে, যেহেতু সকালবেলা করে পড়তে বসায়, রাত্রেবেলা 9টা 9:30 পর্যন্ত পড়ায় বাবানকে। যেহেতু আমরা বাবানকে এখনও পর্যন্ত টিউশন দিইনি, ছোটোবেলায় তো আমিই পড়াতাম, এখন আমি অতটা সময় হয়ে ওঠে না বাড়িতে কাজকর্মের জন্য, আমি খুবই কম পড়াই, বাবানের পাপাই সবসময় বাবানকে বেশি পড়ায়। মানে আমি মাঝে মধ্যে কখনো হঠাৎ বেশি সময় হয়ে ওঠে না, যেহেতু সকালবেলা করে দেখতেই পারো কত কাজকর্ম থাকে, আমি কিভাবে হচ্ছে বাবানকে পড়াবো বলো, সময় তো নেই সকালবেলা। আর রাত্রেবেলাও কিছু না কিছু কাজকর্ম করতে হয়, তারপরেও আর ইচ্ছা করে না, অতটা এনার্জি পাই না পড়ানোর, না পড়াতে না তখন আর ইচ্ছা থাকে না। তো সেই জন্য আমি পড়াই না, বাবানের পাপাই বেশি পড়ায়। আর এত পড়ার চাপ, বাবানের স্কুলে কি বলবো, অঙ্কগুলো দিয়েছে। এখন তো বাবান 3তে পড়ে, কিন্তু বাবানের বাবা বলে 5, 6 বা 7-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এখনই 3তে বাবানকে করতে হচ্ছে। এতটা স্কুলটা খুবই একদম চাপের মধ্যে থাকতে হয় সবসময় বাচ্চাদের পড়াশুনো নিয়ে। 6, 7-এর অঙ্ক ভাবা যায় 5, 6 যে অঙ্কগুলো আছে সেগুলোই এখন 3তে দিয়ে দিয়েছে। তো কতটা চাপ, প্রচুর, এখন পড়াশোনা তো প্রচুর চাপের মধ্যেই থাকতে হয়। তো যাই হোক, এদিকে আমি সবটা ঘরবাড়ি গোছানো হয়ে গেছে, সকাল থেকে অনেকটা সময় এই ঘরবাড়ির পেছনে দিতে হলো আজকে, গোছাতে এতটা দেরি হয়ে গেল কি বলবো। তো সেই জন্য সকালবেলা আজকে আর স্নান করিনি, একবারে রান্নাঘরে ঢুকে গেছিলাম। এদিকে ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে রান্নাঘরে আমি ঢুকবো। তো এই যে বাবান খাচ্ছে আর টিভি দেখছে, যেটা বাবানের প্রতিদিন খাওয়ার সময় ওর টিভি লাগবেই। তো যাই হোক, খাওয়া শেষ হলে তখন আবার পড়তে বসবে। ও সকালবেলা ড্রাই ফ্রুটসগুলো খেতে এতটা সময় নেয়, ওর পছন্দ না, তো জোর করে আমি ওকে খাওয়াই, সেজন্য অনেকটা সময় নেয় খেতে, ধীরে ধীরে একটা একটা করে মুখে দেবে। 5 মিনিটের খাওয়ার জিনিস সেখানে আধা ঘন্টা লাগিয়ে দিবে খেতে, একটু একটু করে মুখে দেবে। ভালো না লাগলে যা হয় আর কি আর করা যাবে, তবুও তো খেতে হবে। তো এইদিকে আমার সকাল থেকে সব কাজ করে নিয়েছি, চলে এসেছি আমি রান্নাঘরে রান্না বসাতে। সকালবেলা করব কড়াইশুঁটির কচুরি করব, আর করব মটরশুঁটি দিয়ে ঘুগনি করব আমি। তো মটরশুঁটিটা আমি ভালো করে সেদ্ধ বসিয়ে রেখে দিয়েছি। এখন আমি ঘুগনি করার জন্য যা যা করতে হয় মশলাটা ভালো করে এখন আমি কষিয়ে নেব। তো এই যে পেঁয়াজ দিয়েছি, আর দুপুরবেলা মাংস রান্না করব, সেই জন্য আমি একবারে মশলাটা বেটে নিয়েছি, সেই জন্য এখান থেকে চামচে করে উঠিয়ে দিচ্ছি। আর মাংসের জন্য কিছুটা মশলা আমি রেখে দিচ্ছি, একবারে বেটে নিলে সুবিধা হবে, যেহেতু ঘুগনিতে যা মশলা লাগবে, পেঁয়াজ রসুন আদা জিরা লঙ্কা, মাংসে তো সেম মশলা লাগবে। তো সেই কারণে ভাবলাম কি একবারে বেটে নিই, তাহলে সুবিধা হবে। তো এদিকে মশলা আমি সব কিছু রেডি করেই নিয়েছি, আর পাশে প্রেশারে কিন্তু আমি আলু আর মটরশুঁটিটা কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে মটরশুঁটিটা। তো মটরশুঁটি অনেক দিন আগে মা দিয়েছিল আমাকে, সেই মটরশুঁটিগুলো এখনও আছে। আর যেহেতু মটরশুঁটিগুলো গাছ হয়ে যাচ্ছিলো দেখতেই পাচ্ছ, তো সেই কারণে ভাবলাম কি যে মটরশুঁটিগুলো দিয়ে ঘুগনি করে, আরও কিছুটা মটরশুঁটি আছে, আপাতত ওগুলো এখন অল্প করেই কষিয়ে ওগুলো রেখে দিয়েছি, পরে তরকারিতে খাওয়া যাবে সেই কারণে। তো মশলাটা ভালো করে কষিয়ে এদিকে মটরশুঁটি আলুটা দিলাম, আমি লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এটা ফুটে উঠুক, ততক্ষণে আমি কড়াইশুঁটির কচুরিগুলো করে নিই, চলো। তো এখন আটা ছিল না, বাবানের পাপা আটা নিয়ে এসে সবগুলো চালিয়ে যতটুকু প্রয়োজন পড়বে ততটুকুই চেলে নিলাম, পরে আমি বাদ বাকিগুলো চেলে নেব। তো এদিকে আটাটা ভালো করে মেখে নিচ্ছি। তো এদিকে যেরকমভাবে রুটির জন্য মাখতে হয় সেরকমভাবে আটাটা খুব ভালো করে আমি মেখে নেব, মেখে নিয়ে তারপরে আমি কড়াইশুঁটি কচুরিগুলো করে নেব। তো এদিকে বাবানের পাপা ভাজবে, আর আমি একটা একটা করে বেলে বেলে দিয়ে দেবো। তো এদিকে সাদা তেল শেষ হয়ে গেছিলো, যেহেতু সাদা তেল দিয়ে আমি সবসময় ভাজা জিনিসগুলো সাদা তেল দিয়েই করি, সর্ষের তেলে করি না। যে কোনো লুচি পরোটা ভাজা বা এমনি যে কোনো খাওয়ার জন্য বড়া থেকে আলু ভাজা থেকে শুরু করে সব কিছু আমি সাদা তেলেই করি। তো যাই হোক, এদিকে দেখো ঘুগনিটা আমার একদমই হয়ে গেছে, একটু ঝোল ঝোল আছে, ঠান্ডা হলে একদমই টেনে যাবে। এর মধ্যে দিলাম গরম মশলা, দিয়ে তারপরে এখন আমি নামিয়ে নেব। তো এটা হয়ে যাক, আর এই পাশে এদিকে আমি কচুরিগুলো সেরে নিই। তো
তো যাই হোক এদিকে একটা একটা করে ভাজবো। তো আটাটা এতটা লাগেনি, তো যাই হোক কিছুটা রেখে দিয়েছিলাম, ভাবলাম পরে রুটি করে আমি খেয়ে নেবো সেই কারণে। তো এদিকে একটা একটা করে বেলে নিচ্ছি। আমার কচুরিগুলো খেতে বেশ ভালো লাগে, এগুলো গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে একদমই ভালো লাগে না, গরম গরমই মজা লাগে খেতে। তো যাই হোক এইদিকে হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে তেলের মধ্যে একটা একটা করে। তো এইদিকে হচ্ছে উল্টে পাল্টে এখন বাবানের পাপা ভেজে নিচ্ছে। বাবানের পাপা এতক্ষণ বাবানকে পড়াচ্ছিল, তো আমি এদিকে আমাকে ভাজতে দেখে ওই আবার চলে আসলো, বলছে তুমি দাও, আমি একটা একটা করে ভেজে ভেজে তুলে নিচ্ছি। তো সেইখানে ওই ভেজে ভেজে তুলে নিচ্ছে। আর ওইদিকে তোমার ঘুগনিটা হয়ে গেছে, ওইদিকে ঠান্ডা হোক, অতটা গরম গরম খাওয়াও যায় না। তো সেই কারণে হচ্ছে এদিকে আমি একটা একটা করে দিচ্ছি, আর বাবান পাপা একটা একটা করে ভাজছে। তো একদম গুনে গুনেই করছি, যে কটা লাগবে আমাদের সে কটাই বেশি করে নিই। তো সেই মানে অল্প করলেই ভালো হবে, কারণ এগুলো ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। রুটি অবশ্য বাসি হলেও বা পরে ঠান্ডা হলেও খেতে ভালো লাগে, কিন্তু এই কচুরিগুলো একদম ঠান্ডা হলে খুবই বাজে লাগে খেতে, আমার তো একদমই ভালো লাগে না। তো সেই জন্য হচ্ছে একদম গরম গরম করে নিচ্ছি আমি। চলো আরও কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। সঞ্জয় ঘোষ দিদিভাই বলেছে, ব্লগটা দেখে ভালো লাগলো, তুমি সোফা আর বেডে ট্যাডি বিয়ার রেখো, ভালো লাগবে দেখতে। তো দিদিভাই ঠিক আছে, আমি চেষ্টা করব কেনার জন্য ট্যাডি বিয়ার। তো যাই হোক আমার ছোটো ছোটো দুটো ট্যাডি বিয়ার আছে, ওগুলো রাখলে অবশ্য ভালো লাগবে না। তো যাই হোক বড়ো ট্যাডিগুলো রাখলে অবশ্যই ভালো লাগবে। তো আমি চেষ্টা করব বড়ো ট্যাডিগুলো কেনার, যখন কিনবো তখন তোমাদের সাথে আমি শেয়ার করব। স্বাতী ঘোষ দিদিভাই বলেছে, দিদি ফ্রিজ অর্গানাইজ ভিডিও দাও। তো যাই হোক আমি চেষ্টা করব দেওয়ার। আপাতত তো এখন আমি দিতে পারছি না, যেহেতু আমার ফ্রিজের অবস্থা খুবই খারাপ, গোটা ফ্রিজে সবজি ভর্তি, ওভাবে অগোছালো করিয়ে থাকে সব সময়। তো যাই হোক যখন কখনো গুছালে অবশ্যই সেটার ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক এখন আমি সকাল সকাল খাবারটা বেড়ে নিচ্ছি। এখন আমাদের চলবে ঘুগনি আর হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা করছে, তো বাবানের বাবা বললো কি বাইরে হচ্ছে সবাই মিলে খাবো। তো সেই জন্য আমরা তিনজনে মিলে বাইরে বসে আজকে আমরা কচুরিগুলো খেয়েছি। তো যাই হোক খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো আমি এদিকে বসে পড়লাম, বাবানের বাবা বললো তুমি বসো আমি এনে দিচ্ছি। তো সেই কারণে আমি আর আজকে আনতে গেলাম না, বাবানের বাবাই নিয়ে এসে দিল। তারপরে হচ্ছে আমরা তিনজনে মিলে বসে খেয়ে নিলাম। তো সেটাই আমি খাচ্ছিলাম, বাবানের বাবা গেল হচ্ছে জল আনতে, ওই ততক্ষণে নিয়ে আসুক ততক্ষণে আমরা খাওয়া শুরু করি। বাইরেটা দেখে বেশ সুন্দর রৌদ্র উঠেছে, আর মানে ঠান্ডা ঠান্ডা করছে, তো বাইরে বসে খেতেও বেশ ভালো লাগছে, গরম গরম খেতে খেতে দারুণ লাগছে। তো আমরা তিনজন, আর বাবানের কচুরিগুলো আমি ছিঁড়ে দিয়েছি। তো আমি আবার একটু বলছিলাম কাসুন্দি নিয়ে আসতে, কারণ ঘুগনির মধ্যে একটু কাসুন্দি দিয়ে খেলে কিন্তু বেশ লাগে, আমার তো খুব ভালো লাগে ঘুগনির মধ্যে কাসুন্দি দিয়ে খেতে। তো সেই কারণে একটু কাসুন্দিও দিয়েছি। এখন আমি করব হচ্ছে টক দই। বাবানের বাবা হাঁড়িতে করে দই নিয়ে এসেছিলো এই হাঁড়িতে, তো যাই হোক খাওয়া হয়েছে, আর এইটুকু দই আমি রেখে দিয়েছি টক দই করার জন্য, বাড়িতেই করব। তো এখানে 1 কিলো দুধটা আমি অনেকটা জাল করে অনেকখানি কমিয়ে নিয়েছি। তো সেই দুধটা এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম, দিয়ে মানে হালকা একদম গরম দুধ। কালকে আমি তোমাদের দেখাবো যে টক দইটা আমি কেমন করলাম। তো এটা ঢাকা দিয়ে বাইরে রেখে দেবো, তো কালকে সকালবেলা আমি তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতেই আমি টক দই করি। তো এর আগে একদিন আমি করেছিলাম, তো হাড়ির থেকে দই একটু কিনে নিয়ে এসেছিলো, মানে বেশি মানে গোটাটাই কিনে নিয়ে এসে তো খাওয়া হয়েছে, আর দইয়ের জন্য একটুখানি রেখে দিয়েছিলাম। তো যাই হোক দইটা করে রেখে দিলাম আমি। তারপর এই দিকে হচ্ছে আমি এখন বাসন কিছুটা মেজেছি, মানে যেগুলো সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, রান্নাতে যে বাসনগুলো ব্যবহার হয়েছে সে বাসনগুলো ভালো করে মেজে এখন ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপর আমি রান্না বসিয়ে দেবো। এখন শুধুমাত্র ভাত করবো আর মাংস করব। মাংস হলে না অন্য কিছু খেতে একদমই মন করে না, তো সেই জন্য অন্য কিছু করছি না। এমনিতে আমি সব কিছু রেডি করে নিয়েছি ঘুগনি করার সময়, মশলা তো একবারে বেটে নিয়েছি, আর মাংসের জন্য হচ্ছে আলুটাও আমি তখনই কেটে রেখে দিয়েছিলাম। তো খুব একটা অসুবিধা হবে না এখন রান্না করতে, মানে রান্না করতে যতটুকু সময় লাগবে তাড়াতাড়ি আমি সব রান্না করে নিতে পারবো। মাংসটা বাবানের বাবা ধুয়ে পরিষ্কার করে আমাকে দিয়েছে। তো যাই হোক এইদিকে আমি আলুগুলো এখন ভেজে নিচ্ছি। মাংসের মধ্যে আলু না দিলে আমার একদমই ভালো লাগে না খেতে, তো সেই কারণে হচ্ছে আলু দিচ্ছি। তো আজকে রান্না করবো মাটন রান্না করবো, আর এতটা হচ্ছে মেটে নিয়ে এসে, বাবান মেটে খেতে বেশি পছন্দ করে, মাংস আজকে মেটেটা বেশি হয়েছে, তার জন্য কালারটা একটু কালচে কালচে এসেছিলো, কারণ কষানোর সময় পরে অবশ্য আবার ঠিক হয়েছে মেটের জন্য। তো চলো তোমাদের সাথে একটু একটু করে সবটা আমি শেয়ার করছি। এদিকে আমি আলুটা লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো একদম ভেজে নিয়েছি। রসুনগুলো যেহেতু আমি পরে দেবো, প্রেশারে আমি আমরা সবসময় খাসির মাংসটা প্রেশারে খাওয়া হয়, কারণ নরম না হলে বাবানের বাবা পছন্দ করে না, আর প্রেশারে না দিলে বাবানের বাবা খেতে চায় না। তো সেই কারণে সবসময় আমি কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিই, এতে সুবিধা হয়। বাবানও নরম মাংস খেতে পছন্দ করে, বাবানের বাবাও নরম মাংস খেতে পছন্দ করে। খুব যে নরম তা না, মানে হাত দিয়ে ভাঙা যাবে, একটু সফট হবে মাংসগুলো, তবে ভালো লাগবে।
একদম দাঁত দিয়ে টেনে টুনে খেতে তখন একদম বাজে লাগে খেতে। তো সেই কারণে হচ্ছে বাবানুপা একদম পছন্দ করে না দেখে মানে প্রেশারে দিতে হয় খাসির মাংস। আর কড়াইতে করলে অনেকটা সময়ও লাগে, গ্যাসটাও বেঁচে যায়, প্রেশারে করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে। আর খাসির মাংস সেদ্ধ হতে এমনিতেও অনেকটা সময় লাগে, তো সেই কারণে আমি কড়াইতে করতে গেলে ঢেকে অনেকক্ষণ সেই ঝোল দিয়ে সেদ্ধ করতে হবে, সেই কারণে প্রেশারে দিই। এতে গ্যাসটাও বাঁচে আর নরমও হয়, ওদের খেতেও সুবিধা হয়। তো যাই হোক, এইদিকে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, তার মধ্যেও শুকনো লঙ্কা বেটেও আমি দিয়েছি একসাথে। এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তো যাই হোক, এদিকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে কষাচ্ছি, তাহলে বেশ খেতে বেশ ভালো হবে। যে কোনো রান্না একটু কষিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো হয়। তো সেই জন্য একটু কষিয়ে আমি করি। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম আমি এখন মাংসটা। দেখো মেটেটা কিন্তু অনেকটাই বেশি, বাবানের বাবা মেটেটা একটু বেশি পরিমাণে নিয়ে এসেছিলো বাবানের জন্য। আমার আবার মেটে খেতে খুবই বাজে লাগে, আমি কখনো মাংসের মেটে খাই না, বাবানের পাপাও খুবই কম খায়, বাবান আবার খুব পছন্দ করে। তো যাই হোক, আমাদের মাংস যখনই আনে মেটে, সব মেটে বাবানকে আমি সবসময় দিই, কারণ ও মেটে খেতে বেশি পছন্দ করে, বাবানের পাপা খায় খুব একটা পছন্দ করে না। আর আমি তো একদমই খাই না, মানে মেটের গন্ধটাই আমার সহ্য হয় না। তো যাই হোক, এদিকে দেখো মাংসটা একবারে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো প্রেশারে আলুগুলো আমি ভেজে তুলে রেখেছি, এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আগে থেকে দিলে একদম আলুগুলো সেদ্ধ হয়ে যেত, এমনিতে প্রেশারে 3-4-5টা ছিটি দিলে এমনিতেই আলুগুলো নরম হয়ে যাবে, সে কারণে। তো যাই হোক, এখন আমি এতে প্রেশারে দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি সব কিছু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি খাওয়া দাওয়া করেছিলাম, কড়াইতে নামিয়ে গরম মশলা দিয়ে রেখে দিয়েছি, তারপরে স্নান টান পুজো করেছি, যেহেতু ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তারপরে আর কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। কেমন লাগলো জানিও, আজকের মতো টাটা।